আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের নবম শ্রেণীর ফিনান্স অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের নমুনা উত্তরপত্র নিয়ে, অর্থাৎ লিখলে লিখলে সর্বোচ্চ অর্থাৎ অতি উত্তম পেতে পারো তার কয়েকগুলা ট্রিক্স এবং টিপ শেয়ার করব আজকে তোমাদেরকে। তো কথা শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, তোমরা যারা নতুন চ্যানেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবে এবং অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। তোমার মূল্যবান মতামত তোমার কমেন্ট বক্সে জানাবে। এখন তোমাদের ফিনান্সে অর্থায়নের ক্রমবিকাশ এর যে ধারণার সূচনা সেটা নিয়ে আলোচনা করতে, অর্থাৎ একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো তোমরা শিরোনাম কি দিবে? শিরোনাম দিবে হচ্ছে অর্থায়নের ক্রমবিকাশ, এই একটা টাইটেল দিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটি শুরু করবে। তারপর প্রথমে যে জিনিসটি তোমাদেরকে মাথায় রাখতে হবে, সাধারণত হচ্ছে আমরা অর্থাৎ অর্থায়ন সূচনাটা কখন থেকে শুরু, সেটা হচ্ছে মানব সভ্যতা বিকাশের প্রাথমিক স্তরে দ্রব্য বিনিময় পদ্ধতি চালু ছিল। অর্থাৎ এখানে আমি যা লিখছি সেটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের ধারণা, ব্যক্তিগত ধারণা থেকে তোমরা নিবা, নেওয়ার পরে সেটা অ্যাসাইনমেন্টে তোমাদের যতটুক প্রয়োজন সে ততটুক দিবা। এখন আমি যদি তোমাদেরকে যদি অল্প পরিমাণ দিতাম, দেখা যেত যে তোমরা অনেকে জিনিসটাকে নিতে পারছো না, যে এটা অনেক বেশি ছোট হয়ে গেছে। এই জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি যাতে তোমরা শর্ট করে জিনিসটাকে সামারি করে নিজেরা লিখতে পারো। অর্থাৎ এখানে অর্থায়নের সূচনার যে অর্থায়নের ক্রমবিকাশের আগে যে অর্থাৎ কথাগুলোর দরকার সেগুলো সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। যেমন এখানে মূলত দ্রব্য বিনিময়ের প্রথার অসুবিধা দূর করতে গিয়ে অর্থায়নের সূচনা হয়। অর্থাৎ অর্থায়নের সূচনা কিভাবে হয় সেটা এখানে বলা হয়েছে। অর্থনৈতিক ক্রমবিকাশের সাথে সাথে উৎপাদন প্রক্রিয়া শ্রম বিভাগের সূচনা ঘটে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন কৌশল শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিপ্লবীর সূচনা করে, যা শিল্প বিপ্লব নামে পরিচিত। অর্থাৎ শিল্প বিপ্লব কী নামে পরিচিত সেটা এখানে দেওয়া হয়েছে। এখন ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তি উন্নয়নের সাথে বাজারের প্রতিযোগিতার টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি একজন ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হিসাবে তোমাকে জানতে হবে যে তুমি একজন হিসাব রক্ষক যখন হবা তখন তোমরা কিভাবে অর্থায়ন সংক্রান্ত যে কার্যাবলী, কিভাবে অর্থায়ন হয়, কিভাবে অর্থায়নের সুদ বৃদ্ধি পায়, এই যে অনেকগুলো যাবতীয় কার্যক্রম আছে সেগুলো তোমাকে জানতে হবে। এই জন্য বলছে যে একজন অর্থাৎ অর্থায়নের ধারণা সংক্রান্ত ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়নের আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এক্ষেত্রে তার যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছেন প্রখ্যাত লেখক থমাস অ্যাল গ্রিন। আচ্ছা, তার বইটা সম্পর্কে দেওয়া হয়েছে এবং তিনি সেটা কবে প্রকাশ করা হয়েছে তার সাল দেওয়া হয়েছে। সনাতন ও গতানুগতিক ধারা অর্থনৈতিক ব্যবস্থাপকের কার্যাবলী মূলত হিসাব রক্ষক ও তা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই জিনিসটা মানে আগে শুধুমাত্র হিসাব রক্ষক মানে সনাতন পদ্ধতিতে ছিল, মানে এতটা মডার্ন ছিল না। তো কিভাবে কতগুলা ধারা আছে, ক্রমবিকাশের ধারা আছে, এগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ ধারা অনুযায়ী সেগুলোকে লিখবে। প্রত্যেকটা ধারা অর্থাৎ ক্রমবিকাশ একটু হেডিং দিয়ে লিখবে। অর্থাৎ তুমি যদি লেখো 1920 এর পূর্ববর্তী দশক, নিচে একটা হেড দিবে, অর্থাৎ একটা আন্ডারলাইন দেওয়ার, তারপরে হচ্ছে সেমিকোলন দিয়ে তুমি হচ্ছে তারপরে সেটা সম্পর্কে বর্ণনা দিবে। এখন আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যে এখানে হচ্ছে তোমার 1920 এর পূর্ববর্তী দশক, অর্থাৎ 1920 এর আগের কিন্তু, অর্থাৎ 20-এর পরে কিন্তু না। অর্থায়নে কীভাবে ক্রমবিকাশ হয়েছিল সেগুলো সম্পর্কে এখানে 1920-এর পূর্ববর্তী দশক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পারবে এবং ভিডিওটি পজ করে তোমরা লিখতে পারো। তারপর পরবর্তী স্লাইডে যেটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1920-এর যে আরেকটি সামারি দরকার সেটা এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। যেমন কোম্পানি একীভূত হয়, এই একত্রীকরণের উদ্দেশ্য ছিল উৎপাদন স্থায়ী খরচ কমিয়ে বাজার শক্ত অবস্থা তৈরি করা। সেটা কোন সালে ছিল? সেটা ছিল 1920-এর পূর্ববর্তী দশকে ছিল। এখন 1920 এর দশক মানে কি? 1920-এর পরবর্তী দশক, একটা হচ্ছে পূর্ববর্তী দশক, একটা হচ্ছে পরবর্তী দশক, সেটা সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। সেখানে হচ্ছে অর্থনৈতিক কোম্পানি আর্থিক কাঠামো, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারস এবং তারল্য ব্যবস্থাপনার দিকে বেশি গুরুত্ব প্রদান করতে হয়। আচ্ছা, এখানে তারল্য জিনিসটা কি? তারল্য জিনিস আমরা সাধারণত বুঝি নগদ অর্থ, অর্থাৎ নগদ অর্থের ব্যবস্থাপনার দিকে বেশি গুরুত্ব দেওয়া হতো। আর পরবর্তী যে স্লাইডটি সেটি হচ্ছে 1930 এর দশক। 1930-এর দশক সাধারণত হচ্ছে দেউলিয়া হওয়া হয়, যে একটা ঘটনা আছে যে আপনার 1929 সালের 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা ব্ল্যাক ট্র্যাজেডি নামে পরিচিত। এই যে একটা হেডিং
এটা কিন্তু তোমাদের বইতে নাই, আমার সম্ভবত তোমাদের 9-10-এর বইতে নাই। এটা তোমরা জাস্ট আমি এই জন্য দিছি, তোমরা যেন একটু ধারণা নাও, ধারণা নিয়ে সেখান থেকে ছোট করে দরকার হলে লিখবে। আচ্ছা, 1930-এর দশকের পরে হচ্ছে 1940-এর দশক, অর্থাৎ 1940-এর দশকের পরে যে কি হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তারা বলে দিয়েছে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় 1945 সালে। এখানে বিশ্বযুদ্ধের কথা বলছে। এই সময় অনেক কোম্পানি প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন শুরু করে। তারা নিজেদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাকশন করে থাকে। আচ্ছা, প্রতিরক্ষার শিল্পের জন্য প্রয়োজনীয় সকল উপাদান প্রস্তুতের জন্য প্রচুর পরিমাণ মূলধন প্রয়োজন পড়ে। এক্ষেত্রে ওই শিল্পের ফ্লট স্থাপন এবং মূলধন সরঞ্জাম ক্রয়ের জন্য সরকারের অর্থ যোগান দেন, কিন্তু আর্থিক ব্যবস্থাপকদের নিকট ওই সকল কোম্পানির চলতি মূলধন ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তরকালে আর্থিক ব্যবস্থাপকদের স্বাভাবিক অবস্থা যেসব কোম্পানির বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদন করতে, সেসব কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থ কীভাবে সংগ্রহ করা হবে সেই দায়িত্ব পালন করত। এছাড়া ওইসব কোম্পানি বিক্রয়ের পরিমাণ অধিক বৃদ্ধি পাওয়ার প্রয়োজনীয় চলতি মূলধন কীভাবে, চলতি মূলধন মানে কি তোমরা কি জানো? চলতি মূলধন হচ্ছে অর্থাৎ এক বছরের যে মানে চলমান যে ধারার যে মূলধনটা, সেটা হচ্ছে অর্থাৎ পুঁজিটা, সেটাকে আমরা কিন্তু চলতি মূলধন বলি। সাধারণত এক বছর হয়ে থাকে এই জিনিসটা। কীভাবে সংগ্রহ করবে তা সেই দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ এখানে 1940-এর দশকে কিন্তু আমরা আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী স্লাইডে যাব, সেটা হচ্ছে 1950-এর দশকে কী হয়েছিল, অর্থনৈতিক শিল্প বিপ্লব কী হয়েছে সেটা। এই সময়ে অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন করে। আমি এখানে কিন্তু একটু দৃষ্টিভঙ্গির মানে কিছুটা পরিবর্তন ঘটে। এক্ষেত্রে অভ্যন্তরীণ পরিকল্পনার উপর গুরুত্ব প্রদান করা হয়, অর্থাৎ ভিতরে যে অর্থনৈতিক কাঠামোগুলো আছে সেগুলো ডেভেলপ করার জন্য এই সালে অর্থাৎ প্রয়োগ করা হয় যে তোমরা ভিতরে জিনিসগুলো উন্নয়ন করে পরিকল্পনা, এগুলো গুরুত্ব প্রদান করা হয়েছে। তহবিল সংগ্রহ করে কীভাবে তা লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিক করার কথাটি হয়তো তোমরা ইন্টারে উঠলে তোমরা এটির সাথে পরিচয় হবে, মুনাফা সর্বাধিকরণ আর সম্পদ সর্বাধিকরণ। জাস্ট এটা নিয়ে আমি আর কিছু বলবো না। সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা, আর আরেকটা প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে যে তারা ঝুঁকি নিরসন এবং অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য থাকে। এটা পোর্টফোলিও নীতির মধ্যে পড়ে। আচ্ছা, এটা পরে নিয়ে আলোচনা করব। তা হচ্ছে অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এ ধারাকে অর্থায়নের সনাতন ধারা বলা হয়। অর্থাৎ অর্থায়নের সনাতন ধারা বলা হয় কাকে? এই জিনিসটাকে বলা হয়। তারপরে হচ্ছে শেষে আরেকটি অংশ আছে, এ সময় বিনিয়োগ সিদ্ধান্তের জন্য মূলধন বাজেটিং এবং প্রকল্প মূল্যায়নে গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করা হয়। যেটা তোমরা হচ্ছে মূলধন বাজেটিং, তোমাদের একটা অধ্যায় আছে, সেটার মধ্যে তোমরা জানো যে গড় কীভাবে নির্ণয় করা হয়। নগদ বাজেটিং অভ্যন্তরীণ অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করা হয়। আচ্ছা, এখন তারপর হচ্ছে 1960-এর দশক। 1960-এর দশকে হচ্ছে এ দশকে মূল্যায়ন মডেল এর উন্নয়ন করা হয়। এ সময় আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। মূল্যায়ন মডেলের সাহায্য ঝুঁকি আয় বিবেচনা করে অর্থনৈতিক শেয়ার বন্ডের প্রকৃতি অন্তর্নিহিত মূল্য নির্ণয় করা। এগুলো কিন্তু তোমাদের কিন্তু হায়ার এডুকেশন লেভেলের কিন্তু লেখা, কিন্তু তোমরা চাইলে তোমরা একটু সামারি করে জিনিসটাকে লিখতে পারো, তোমাদের বইয়ের সহায়তা নিয়ে লিখতে পারো, তোমাদের ইন্টারনেটের সহায়তা নিয়ে লিখতে পারো। সব কিছু কম্বিনেশন করে তুমি একটা কিন্তু সুন্দরভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে, না হলে কিন্তু পারবে না। অর্থাৎ আমি একটা ধারণা দিচ্ছি যে এভাবে লিখবে, তোমরা সম্পূর্ণ হুবহু এভাবে লিখে দিলে তাহলে তো হবে না, তাহলে তোমরা সঠিক অতি উত্তম পেতে তোমাদের সহায়তা করবে না। তোমরা জাস্ট একটু ধারণা নেবে যে কী লিখছে, তার থেকে আমি কয়েকটা লাইন আমি এখান থেকে ইনপুট করে দেখে আমার অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দেবো, তাহলে কিন্তু তুমি অতি উত্তম পেয়ে যাবো। আচ্ছা, সেখানে লভ্যাংশ নীতি সংক্রান্ত প্রকাশ করে যা ভবিষ্যৎ গবেষণা ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করে, এখানে দেওয়া হচ্ছে। এবং পরবর্তী স্লাইডে হচ্ছে 1970-এর দশক, তারপরে 1980-এর দশক। এই শেষের দশকগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেমন 1980-এর দশক, 1990-এর দশক। 1980-এর দশকে হচ্ছে প্রযুক্তি উন্নয়ন ব্যাপকভাবে উৎকর্ষতা লাভ করে, আর্থিক বাজারে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে, আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব পূর্বের তুলনায় অনেক বেড়ে যায়, বৈদেশিক মুদ্রা বিনিময় হার দ্রুত ওঠানামা করে, ওঠানামার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সৃষ্ট দায় দেনা হতে উদ্ভব ঝুঁকি হ্রাস করতে ফিউচার ফরওয়ার্ড ও সোয়াপ চুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পায়। এগুলো কিন্তু চুক্তি, এগুলো তোমরা লেখা লাগবে না, জাস্ট তোমরা একটু হিন্দি লিখবে, একটা চুক্তির কথা লিখলে চলবে। এক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার অনেক বেশি বেড়ে যায় ওই সময়, অর্থাৎ 1980-এর দশকের সময় কিন্তু কম্পিউটার প্রযুক্তির ব্যবহার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। সেটা অর্থনৈতিক কাজের ক্ষেত্রে এবং হিসাব রক্ষকের কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে স্বল্পমেয়াদী আর্থিক ব্যবস্থাপনা বিশ্লেষণ। স্বল্পমেয়াদী অর্থ কী?
স্বল্পমেয়াদী, মেয়াদকালকে ৩টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এখানে স্বল্পমেয়াদীর কথা বলছি, অর্থাৎ মানে ১ বছরের নিচে, ১ বছরের নিচে এখন বা ১২ মাস। আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষণ অনেক বেড়ে যায়। এই সময় আর্থিক সেবা, শিল্পসহ অন্যান্য শিল্পের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ শিথিল করা হয়। এবং শেষে যে ধাপটি সেটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখবে। তোমাদের এমসিকিউ, তোমাদের সৃজনশীল প্রশ্নে এই জিনিসটা মানে প্রায় আসে, তোমাদের বোর্ড কোশ্চেনে আসে। অর্থাৎ শিল্প বিপ্লবের আধুনিক কাল কোনটিকে বলা হয়, কবে শিল্প বিপ্লবের আধুনিক কাল করা হয়, সেটি তোমাদের এই প্রশ্নে থাকতে পারে, গ অথবা ঘতে থাকতে পারে। যেমন 1990-এর দশকে হচ্ছে 1995 সালের 1 জানুয়ারিতে বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে আমরা সংক্ষেপে বলি WTO, প্রতিষ্ঠিত হয়। আমদানি ও রপ্তানি উপর থেকে বিভিন্ন বাধা নিষেধ অপসারণ করা হয়, ফলে বিশ্বব্যাপী অবাধ ও প্রতিযোগিতামূলক বাণিজ্যিক বা পরিবেশ সৃষ্টির পথ সুগম হয়। এ সময় অর্থদণ্ড আন্তর্জাতিকতা লাভ করে। বহুজাতিক কোম্পানিগুলো তাদের বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে পৃথিবীর কোথাও, কখন, কোন পণ্য উৎপাদন ও বিক্রয় করলে লাভজনক হবে তা বিবেচনা করা হয়। এই জিনিসটা কিন্তু সর্বদা ফলো করে একটা দেশ, সেটা হচ্ছে চীন। বড় বড় যেসব দেশগুলো আছে, চীন, আপনার জাপান, আমেরিকা, এইগুলো দেশগুলো এই জিনিসগুলো মানে ফলো করে তারা সামনে, যে বহুজাতিক কোম্পানিগুলো তাদের বিনিয়োগ সিদ্ধান্ত ক্ষেত্রে পৃথিবীর কোথায়, কখন, কোন পণ্য উৎপাদন ও বিক্রয় করলে লাভজনক হবে তা বিবেচনা করে। অন্যদিকে বিশ্বের কোন আর্থিক বাজার সরি, এখানে একটা স্লাইড যুক্ত হয় নাই, সেম স্লাইডে। তো তারপর হচ্ছে পরবর্তী হচ্ছে কি প্রকৃতি এবং কোন আর্থিক বাজার হতে মূলধন সংগ্রহ করলে লাভজনক হবে তা অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। এভাবে এই তথ্য প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে অর্থায়নের ক্ষেত্রে আরও প্রসারিত হতে থাকবে। তো বন্ধু, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো আমি যদি তোমাকে জাস্ট একটু উত্তরপত্র দিলাম, কোনো কথা না বললাম, কোনো বুঝাই না দিলাম, তাহলে সেটা কিন্তু প্রকৃত অর্থে শিক্ষা হলো না, তোমার জানা হলো না। তুমি জাস্ট তোমার উদ্দেশ্য উপসারণের জন্য তুমি লিখবে, এটা তো হয় না। তোমার জানার জন্য তোমাকে শিখতে হবে। এজন্য বলছি, তোমরা শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের পর্যন্ত এইখানে থাকলো। সো আল্লাহ হাফেজ।